প্রিয় শিক্ষার্থীরা, ভেরি ওয়েলকাম টু রেকর্ডেড কোর্স ফর ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে 13তম ক্লাসের অধীনে আজ আমাদের পার্ট 2। আমরা 13তম ক্লাসের অধীনে আলোচনা করতেছিলাম জেরান্ড ইনফিনিটিভ। পূর্ববর্তী ক্লাসে আমরা জেরান্ড এবং ইনফিনিটিভ সম্পর্কে প্রাথমিক আলোচনা করেছি। একই সাথে জেরান্ড এর A to Z প্র্যাকটিক্যালিও দেখেছি। সাধারণ আলোচনার পর প্র্যাকটিক্যালি দেখার পর জেরান্ড সম্পর্কে যাদের একটা ধারণা হয়েছে, আশা করছি যে তারা আজকের এই ক্লাসটা দারুণভাবে উপভোগ করবেন। আমরা যদি মূল আজকের যে ইনফিনিটিভের আলোচনায় যাওয়ার আগে জেরান সম্পর্কে একটু করে আসি, মানে একটু আহ, আমরা দেখতে পারি আবারও। তাহলে আমরা দেখেছিলাম যে এর প্রাধান্য পাবে আর ইনফিনিটিভে এর প্রাধান্য পাবে। এই হচ্ছে দুটি মেজর ব্যবহার। এবং যেহেতু আমরা বাংলা থেকে শিখছি, এই জন্য বাংলা থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এরকম কখনো সাবজেক্ট হিসেবে বসে, কখনো অবজেক্ট, কখনো অবজেক্ট অফ প্রিপোজিশন, একই সাথে জেরান্ড ফ্রেজ হিসেবে বসতে পারে। এরপরেও আমরা দেখেছিলাম কয়েকটি অর্থ দেয় এবং নির্দিষ্ট কিছু ভার্বের পরে অন্য কোনো ভার্ব চলে আসলে সেই ক্ষেত্রে আমরা জেরান্ডের যুক্ত আর নাউন অর্থাৎ জেরান্ড ব্যবহার করতে পারি। সেই ধারাবাহিকতায় আপনাদের বলেছিলাম এগুলো আপনারা মুখস্থ করতেও পারেন, যেহেতু আপনাদের এই ওয়ার্ডগুলো জানতেই হবে। দ্যাটস গ্রেট। আহ অনেকে গল্পের মাধ্যমে শেখেন, ওই মাধ্যমে এই মাধ্যমে এত কিছু দরকার নেই, যেহেতু লেখালেখির প্রয়োজনে আমি আপনাদেরকে পরামর্শ দিয়েছি আপনারা এর প্রাধান্য থাকলে সেই বাক্যটা স্বাভাবিক অর্থেই, অর্থাৎ প্রধান ভার্বের পরে এই জাতীয় ভার্বগুলোর পরে আপনি আইনযুক্ত ফর্ম এমনিতেই বসবে। রাইট। এই ধারাবাহিকতায় আজকে আমরা মূলত আমাদের যে আজকের ক্লাস, তার মানে ইনফিনিটিভের ক্লাস সম্পর্কে আমরা অবগত হতে যাচ্ছি। আপনাদেরকে মুখস্থ করতে বলেছিলাম কোথায়? ঠিক এই জায়গাটায়। আপনাদের বলেছিলাম এখানে আসলে কোনো থিওরি কাজ করে না, মানে এগুলোকে একটু জেনে নেওয়াটাই ভালো। বারবার প্র্যাকটিসের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন, সেটাই ভালো। তাছাড়া কারো কাছে যদি কোনো থিওরি থাকে, দ্যাটস গ্রেট। আর এইটার মধ্যে একটা থিওরি হচ্ছে যে আমি বলেছি ভার্ব প্লাস, শুধুমাত্র এটি একটু ব্যতিক্রম, ভার্ব প্লাস এরপরে যখন ইউজ টু দেখতে পাবো এরপরে ভার্বের আনযুক্ত ফর্ম, দ্যাট মিনস জেরান্ড ফর্ম। এই হচ্ছে ব্যতিক্রম। রাইট। আমরা এই ব্যাপারগুলো লক্ষ্য করব। আচ্ছা, শুধুমাত্র এখানে পার্থক্যটা হলো যখন ইউজ টু ব্যবহার করব আমরা, তার পূর্বে যখন বি ভার্ব দেখতে পাবো, সেটা পাস্টও হতে পারে, প্রেজেন্টও হতে পারে, তখনই একমাত্র এই ভার্বটার আইএনজি ফর্ম অর্থাৎ জেরান্ড ফর্ম হবে। আর যদি বি ভার্ব না থাকে ইউজ টু এর পূর্বে, তাহলে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। তাছাড়া আমি আপনাদেরকে অবগত করেছিলাম যে এই যতগুলো আছে এগুলোকে একটু বারবার দেখে নিতে, বারবার একটু অনেকাংশে বারবার ব্যবহার করে, বলতে পারেন যে অনেকটা মুখস্থর মতো করেই বারবার ব্যবহার করলে, এতে করে আপনি যদি আপনার প্রয়োজনে ব্যবহার করেন তাহলে এই আইনযুক্ত ফর্ম দিতে ভুলবেন না, কারণ এটাই হচ্ছে এটা সঠিক ব্যবহার। ওকে। যাই হোক, এরপর আমি কিছু নাউনও দেখিয়েছিলাম যে যে এই নাউনগুলোর পরে আপনি আইনযুক্ত ফর্ম ব্যবহার করবেন। সেটা যে কোনো জায়গায় হতে পারে। দেখুন, হার কমিটমেন্ট টু ইমপ্রুভিং এডুকেশন, দ্যাট মিনস এখানে কমিটমেন্ট এরপরে টু দেওয়া আছে, তার মানে হচ্ছে কমিটমেন্ট টু এর পরে আমি ইমপ্রুভিং জেরান্ড আইনযুক্ত ফর্ম ব্যবহার করেছি ব্যতিক্রমের অংশ হিসেবে। তাহলে এইভাবে আপনি এগুলো দেখে নিতে পারেন। আজকে আমাদের আলোচনা হচ্ছে মূলত ইনফিনিটিভ। আমরা এখানে চলে যেতে পারি, ইতিমধ্যেই কিন্তু আমি আপনাদেরকে বলেছি এখানে তে এর প্রাধান্যটা থাকবে। আবার বলেছি, শুরুতেই বলেছিলাম ইনফিনিটিভ হলো এইরকম একটি ফর্ম, রাইট, যেখানে তে এর প্রাধান্যটা থাকবে। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে যেখানে বাংলা ক্রিয়ার শেষে তে এর প্রাধান্য থাকবে। এটা আপনাদের বোঝার সুবিধার্থে থাকতেই হবে, ব্যাপারটা এরকম না। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখতে পারি। দেখুন, আমি ইংরেজি শিখতে চাই, এখানে আমি সাবজেক্ট, ইংরেজি অবজেক্ট, আর ভার্ব হচ্ছে চাই, কিন্তু এর মাঝে আরেকটি হচ্ছে শিখতে। এই যে যে তে যুক্ত যে ভার্বটি আছে, এটাকে মূলত আপনাকে ইনফিনিটিভে সাহায্য করতে হবে। রাইট। তার মানে আমরা
ইতিমধ্যেই বলেছি, যখনই আপনি তে এর প্রাধান্য দেখতে পাবেন, তার মানে একটি ভার্বের পরে যখন অসমাপিকা ক্রিয়ার অংশ হিসেবে ইনফিনিটিভ ফর্ম চলে আসবে, তখন আপনাকে এই তে এর জন্য টু ব্যবহার করতে হবে, এরপরে ভার্বের যেই ফর্মটা, দ্যাট মিন্স টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে। দেখুন, প্রতিযোগিতায় জিততে, জিততে টু উইন, টু উইন, জিততে, রাইট। এরপরে দেখুন, আহ ওকে, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যখন আপনি ইনফিনিটিভকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, এই তখন কিন্তু এই ইনফিনিটিভ এবং জেরান্ড একই রকম ভাবে অর্থ দেয়। সেই জন্য এখানে ক্ষমা করা আপনি এইভাবে লিখতে পারতেছেন, তবে আপনি যদি এইখানে ফর গিভিং দেন, এতেও ভুল হবে না। ফর গিভিং, এটাও কিন্তু ভুল হবে না, কারণ আমি বলেছি আপনি যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করবেন, এগুলো কিন্তু অনেকগুলো ব্যবহার। এটা কিন্তু, এই যে এগুলো কিন্তু আমরা কি ভার্বের পরের অবজেক্ট ইনফিনিটিভ হিসেবে ব্যবহার করেছি, বাট এটা কিন্তু সাবজেক্ট ইনফিনিটিভ, তখন কিন্তু আপনি জেনারেটিভ এবং ইনফিনিটিভ ব্যবহার করতে পারবেন, রাইট। এখানে একটু জটিল মনে হতে পারে, আমরা ধারাবাহিকতায় পাবো, না প্রবলেম। চলুন আমরা আরো দেখার চেষ্টা করি। ও হ্যাঁ, ফুল ইনফিনিটিভ, ইনফিনিটিভ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে ফুল ইনফিনিটিভ আর একটা হচ্ছে বিয়ার ইনফিনিটিভ, যেটা দেখা যায় না। এখন আমরা ফুল ইনফিনিটিভ, দ্যাট মিনস যেখানে টু প্লাস ভার্ব থাকবে, আর বিয়ার ইনফিনিটিভ যেখানে টু থাকবে না, তবে ভার্বটা থাকবে। দেখুন, আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, সে জীবনে সফলতা অর্জন করার জন্য বা অর্জন করতে, আমি আবার বলছি, অর্জন করার জন্য অথবা অর্জন করতে, এই দুটো ব্যাপার। ওকে, এই দুইটা ব্যাপারের জন্য আপনি কি বলতে পারেন, ইনফিনিটিভ ব্যবহার করতে পারেন। কারণ আমরা অনেক সময় ফর ব্যবহার করে ফেলি, বাট ফর কারণ অর্থে ব্যবহার হয়। আমি এইগুলোর পার্থক্য বুঝিয়ে দিব, কারণ এগুলো আছে, কখন ফর কখন ইনফিনিটিভ, এগুলো আমি বুঝিয়ে দিব। জন্য থাকা অর্থ আমাদের ইনফিনিটিভ ব্যবহার করার প্রয়োজন হয়, সেটাও আমি দেখিয়ে দেবো। যেমন দেখুন, ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলতে, ইংরেজিতে ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলতে আপনার অনেক অনুশীলন ও ধৈর্য থাকা প্রয়োজন। তাহলে এইখানে ব্যাপারটা হচ্ছে কি, ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলতে, এই যে যে বলতে, এটা কিন্তু আপনাকে ইনফিনিটিভ লিখতে হবে, রাইট। যদিও এটা একসাথে ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে ব্যবহার হবে, যে কথা বলতে আপনার অনেক অনুশীলন এবং ধৈর্য থাকা প্রয়োজন। আমরা শুধুমাত্র এটা করি, আর বাকিগুলো আপনি করবেন দেখে দেখে, বুঝে বুঝে। আমরা এই অংশটা লিখে ফেলতে পারি। তার মানে প্রথমত কি, বলতে, তাহলে আমরা কি করতে পারি, টু। এরপরে কি, কথা বলতে বলতে স্পিক, আগে স্পিক, রাইট, টু স্পিক। এরপরে কি, সাবলীল ভাবে, এটা কিন্তু আছে, রাইট। আমরা এখানে বলতে পারি যে টু স্পিক ইংলিশ, সহজ ও সাবলীল। আমরা এই ক্ষেত্রে ফ্রাঙ্কলি দিতে পারি, ফ্রাঙ্কলি, সহজ ভাবে, সাবলীল ভাবে। ওকে, এরপরে আমরা এখানে একটা কমা ব্যবহার করে বলতে পারি, আপনার অনেক ধৈর্য এবং অনুশীলন থাকা প্রয়োজন। দ্যাট মিনস আমরা এইভাবে বলতে পারি যে ইউ নিড, ওকে, আপনার এটা প্রয়োজন, ইউ নিড। এরপরে আমরা লিখতে পারি যে টু হ্যাভ, ইউ নিড টু হ্যাভ। এরপরে আপনার অনেক, মাচ পেশেন্স, মানে ধৈর্য, সহ্য, পেশেন্স অ্যান্ড, এরপরে কি, অনুশীলন, প্র্যাকটিস। এই উভয় আপনার থাকা প্রয়োজন। সেই অর্থে সিম্পলি আমরা ব্যবহার করলাম যে ইউ নিড টু হ্যাভ মাচ পেশেন্স অ্যান্ড প্র্যাকটিস। লক্ষ্য করুন, এইখানে কিন্তু আমি, ও সরি, এটা কিন্তু ইয়া হবে, ওকে, টু স্পিক ইংলিশ ফ্রাঙ্কলি, ইংরেজিতে সাবলিকভাবে কথা বলতে। একই রকম ভাবে দেখুন, সে জলবায়ু পরিবর্তন বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রাজধানীতে গিয়েছিল। এখন রাজধানীতে গিয়েছিল সেটা ঠিক আছে, কিন্তু অংশ নিতে তের প্রাধান্যটা আছে, সুতরাং আপনি ইনফিনিটিভ ব্যবহার করবেন। তাহলে এইটা কি খুব বেশি কঠিন? এটা আপনি পারবেন না? লক্ষ্য করুন, আমরা কি সিম্পলি এখানে করে দিতে পারি যে সে গিয়েছিল, প্রধানত সে গিয়েছিল, কোথায় গিয়েছিল, সে মূলত রাজধানীতে গিয়েছিল। আমরা লিখতে পারি যে ওয়েন্ট টু, আমরা বলতে পারি যে দা ক্যাপিটাল সিটি, রাজধানী শহরে গিয়েছিল। এখন কি লিখতে হবে, অংশ নিতে, টু টেক পার্ট, টু টেক পার্ট ইন,
অথবা এখানে আপনি লিখতে পারেন টু, এইভাবে লিখতে পারেন অ্যাটেন্ড, শুধু অ্যাটেন্ডও দিতে পারেন। আবার আপনি চাইলে কিন্তু হ্যাঁ শুধু অ্যাটেন্ডও দিতে পারেন, অ্যাটেন্ড, শুধু অ্যাটেন্ড। অথবা আপনি এখানে টু পার্টিসিপেট, এটাও দিতে পারেন, পার্টিসিপেট ইন, এরপরে কি সম্মেলনে, একটা আন্তর্জাতিক সম্মেলনে, ইন আ or an ইন্টারন্যাশনাল, এরপরে কি আপনি এখানে দিয়ে দিলেন যে ইন্টারন্যাশনাল মিটিং। ওকে, একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, কনফারেন্সে তিনি, সরি আমরা কনফারেন্স, ওকে, কনফারেন্সে অংশ নিতে, সেই কনফারেন্সটা কিসে ছিল? সেই কনফারেন্সটা ছিল, আবারও দেখুন, জলবায়ু পরিবর্তন বিষয়ে। তার মানে আমরা লিখতে পারি যে রিগার্ডিং, ওকে, রিগার্ডিং ক্লাইমেট চেঞ্জ, রিগার্ডিং ক্লাইমেট চেঞ্জ। আবার আপনি চাইলে কিন্তু এইভাবে দিতে পারেন যে এক্স্যাক্টলি এইভাবে দিতে পারেন যে হুইচ ইজ ওয়ান, না সরি, হুইচ ইজ ক্লাইমেট চেঞ্জ, অথবা আপনি এখানে রিগার্ডিং অন ক্লাইমেট চেঞ্জ এভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? তার মানে হুইচ দিয়ে আমি কনফারেন্সকে নির্দেশ করছি, ইন্টারন্যাশনাল কনফারেন্সকে নির্দেশ করছি। এখন একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি কিন্তু এই যে টু টেক ইনফিনিটিভ আকারে দিলাম, এই এই কয়েকটা ভাবে দেওয়া যায়। আপনি যখন টেক পার্ট ইন ব্যবহার করবেন তখন কিন্তু আপনি মাথায় রাখবেন তখন প্রিপোজিশন আছে। যদি আপনি অ্যাটেন্ড ব্যবহার করেন তখন আর প্রিপোজিশন দরকার নেই, কিন্তু যখন আপনি টু পার্টিসিপেট ব্যবহার করবেন তখন আবার এই প্রিপোজিশনের প্রয়োজনটা হবে। আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম, এখানে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে। রাইট। আপনি কিন্তু চাইলে একসাথে করে দিতে পারেন, আবারও আপনি চাইলে এই অংশটাও দিতে পারেন। আমি মনে করি, আমার মনে হয় একসাথে করে দিলে হবে। ক্লাইমেট চেঞ্জ, আপনি কিন্তু এখানে চাইলে ওভার ব্যবহার করতে পারেন, যে ক্লাইমেট চেঞ্জের বিষয়ে, ক্লাইমেট চেঞ্জের উপরে, এরকম অর্থ প্রদানে আমরা কিন্তু এটাও ব্যবহার করে অভ্যস্ত। রাইট। তাহলে আর দেরি কেন, আপনারা প্র্যাকটিস শুরু করে দিন। এরপরে দেখুন যে ইংরেজি দক্ষতা বাড়াতে ঠিক আগের মতো আবার কিন্তু এখানে ইনফিনিটিভ হবে। এখানে একটা ব্যাপার কি জানেন, এগুলো কিন্তু একটা গ্রামাটিক্যাল নাম আছে, এগুলোকে বলা হয়ে থাকে ইনফিনিটিভ ফ্রেজ, আরেকটি নাম হচ্ছে পারপাসেস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। পারপাসেস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস দ্যাট মিন্স হচ্ছে কোনো উদ্দেশ্যে কিছু করা। আপনি কিন্তু চাইলে এটাও বলতে পারতেন যে অংশগ্রহণের জন্য, নো প্রবলেম, আপনি অংশগ্রহণের জন্য হলেও এখানে কিন্তু এই যে ইনফিনিটিভ আকারই করতে পারতেন, মানে অংশগ্রহণ নিতে, অথবা এইভাবে দেখুন, আহ অংশগ্রহণের জন্য, এটা হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আপনি ইনফিনিটিভই দিবেন। অনেকে আবার বলতে পারেন ও ফর দিলে কি সমস্যা আছে? ওকে, নো প্রবলেম। আপনি ফর দিলে সমস্যা নেই বলতে এই অর্থে, ফর তো দিতে পারবেন, ফর হচ্ছে কারণ বোঝাতে। মানে আপনি যদি এমন হয় যে হয় না যে আমি আপনাকে ধন্যবাদ দিলাম, আমাকে আপনি সাহায্য করেছেন এই কারণে, রাইট। কিন্তু এখানে কিন্তু আমি বলেছি যে অংশগ্রহণের জন্য। তার মানে এই অর্থে আপনাকে ফর ব্যবহার না করে আপনি যেটা করতে পারেন ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব ব্যবহার করবেন। বুঝতে পারছেন? সিম্পলি তে এর প্রাধান্যটা এখানে পাচ্ছে। দ্যাট মিন্স আপনি কিন্তু অংশ নিতে অথবা অংশ গ্রহণের এই দুটোই করতে পারতেছেন, এই জন্য আপনি সিম্পলি ইনফিনিটিভ ব্যবহার করছেন। আমরা আরো বিস্তারিত জানতে পারবো যখন আমরা ওই যে বললাম যে প্র্যাকটিক্যালি দেখবো, তখন আমরা আরো জানতে পারবো, কোনো সমস্যা নেই। চলুন এরপর আমরা দেখার চেষ্টা করি। এটা তো আপনারা করবেন, এটাও আপনি করবেন, এগুলো আপনি করবেন। যদি আপনি না বোঝেন অবশ্যই আমাদের ক্লাসে এগুলো সম্পর্কে অবগত করবেন, এগুলো হচ্ছে আপনার জন্য রেখে দেওয়া। আমাদের যে সাপ্তাহিক ক্লাস আছে সেখানে জিজ্ঞাসা করবেন যদি আপনি না বুঝেন। এরপর যদি আপনি করেন তাহলে এই নাম্বারিং সহ আপনি দয়া করে আমাদের যে বাড়ির কাজ জমা দেওয়ার যে ইয়াটা আছে সেখানে আপনি জমা দিয়ে দিবেন। রাইট, জমা দিয়ে দিবেন, আপনাকে ফিডব্যাক দিয়ে দেওয়া হবে। এরপরে দেখুন, আমরা বিয়ার ইনফিনিটিভ সম্পর্কে অবগত হতে যাচ্ছি। এইটা আবার কি, দেখুন বিয়ার ইনফিনিটিভ হলো এই, যখন টু থাকবে না বাট মূল ভার্বটা থাকবে। বুঝতে পারছেন? আবার বলছি, যখন টু থাকবে না কিন্তু ভার্ব থাকবে। আপনারা কিছু কিছু সময় পত্রিকা পড়তে যখন যাবেন তখন আপনারা দেখবেন যে একটা ভার্বের পর আরেকটা মূল ভার্ব বসে আছে। কি এক কনফিউজিং ব্যাপার, একটা ভার্বের পর আরেকটা মূল ভার্ব, ঝামেলা না? ঝামেলা তৈরি করতে ফেলতে পারে। যেমন দেখুন, আমি জাস্ট একটু দেখাচ্ছি, এরপরে আমাদের বর্ণনায় যাচ্ছে। কথার কথা, আপনি এইভাবে দেখলেন যে এইভাবে আপনি দেখলেন, আপনি এইভাবে দেখলেন যে টু হেল্প, রাইট, এইরকম দেখলেন। ওকে, টু হেল্প চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ,
টু হেল্প, এরপর আপনি এখানে লিখলেন যে দ্য ইফেক্ট ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। এখন আপনার কাছে মনে হতে পারে এইরকম যে উই আর অর্গানাইজিং উই আর অর্গানাইজিং অ্যান হোয়াট, আমরা বলতে পারি যে অ্যান ইভেন্ট। অর্গানাইজিং অ্যান অর্গানাইজিং অ্যান ইভেন্ট, আমরা কিন্তু সিম্পলি এইটা বলতে পারি যে, দেখুন এখন আপনার কাছে মনে হতে পারে যে এইখানে একটি টু এর পরে এই একটি ভার্ব, আবার এই একটি ভার্ব, কি এক ঝামেলা হয়ে গেল, মানে বোঝা যাচ্ছে না, অর্থটা বের করা যাচ্ছে না, বাট এটার কিন্তু দারুণ একটি অর্থ। অর্থটা কি জানেন? অর্থটা হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ, মানে ক্লাইমেট চেঞ্জের যে প্রভাবটা আছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবটা পরিবর্তন পরিবর্তন করতে বা পরিবর্তনে সাহায্য করতে, রাইট, বা আমরা পরিবর্তন আনতে, এরকম অর্থ দিতে, যে আমরা এটা একটা ইভেন্ট অর্গানাইজ করছি। এখন এই জায়গাটা টু হওয়ার কথা, কিন্তু এটা টুটা দেওয়া হয়নি, দেওয়া হয়নি, এই টুটা উজ্জ্ব রাখা হয়েছে, অ্যান্ড দিস ইজ কল্ড বেয়ার ইনফিনিটিভ। আমি যদি আপনাদেরকে আরো বিস্তারিত বলি, তাহলে আমরা এই দিকে আসতে পারি। যেমন ধরুন, লেট হিম গো হোম, মানে তাকে বাড়িতে যেতে যাও, মানে তাকে বাড়িতে যেতে দাও, বা তাকে বাড়িতে যেতে দিন। আমি কিন্তু এখানে কি, দেখুন এখানে কিন্তু আমি ইয়া ব্যবহার করিনি, আহ যেতে, এখানে তে এর প্রাধান্য থাকতেও আমি কিন্তু টু ব্যবহার করিনি। অথবা লক্ষ্য করুন যে এরকম অর্থে যে দে মেড দ্য বয় ওয়াশ দ্য ডিসিস বিফোর ডিনার, তারা ছেলেটিকে কি বললো, ডিনারের যে আগে যে ডিশগুলো আছে সেগুলো ধুতে বললো। এখানে কিন্তু ধু মানে ওয়াশ করতে বললো, এখানে কিন্তু আমি টু ব্যবহার করিনি। দ্যাট মিনস এটাকেও কিন্তু বেয়ার ইনফিনিটিভ বলছি, বাট এখানে কিন্তু তে এর প্রাধান্যটা আছে, বাংলায় যে তে এই প্রাধান্যটা আছে, তা থাকা সত্ত্বেও আমি কিন্তু এখানে টু ব্যবহার করিনি। এটাকে কি বেয়ার ইনফিনিটিভ বলা হয়ে থাকে। আবার লক্ষ্য করুন, আমরা মাঝে মধ্যে এটাও শুনবো যে টিচার হেল্প আস, আমাদের সাহায্য করেছিল, আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন্স, মানে এই প্রশ্ন বুঝতে সাহায্য করেছিল। এখন বুঝতে তের প্রাধান্য থাকা সত্ত্বেও আমি কিন্তু এখানে টু দিচ্ছি না, এটার কারণ কি? এইটাই হচ্ছে মূলত বেয়ার ইনফিনিটিভ। এখন কেন দিচ্ছি না, এটার কিছু নির্দিষ্ট ভার্ব আছে। ভার্বগুলো কি? ভার্বগুলো হলো, আমরা তো মডেল অক্সিলারি ভার্বের পরে এমনিতেই দিই না, সেটা তো বাদ দিলাম। হেল্প ভার্ব, বিশেষ করে হেল্প এর পরে, মেক এর পরে, হ্যাভ, মেক যখন আমরা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি ঠিক তখন, সি এর পরেও কিছু কিছু সময় হয়, আর এর পরেও হয়, ওয়াচ এর পরেও হয়। তবে কমন যেটা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি আমাদের দৈনন্দিন ইংরেজির প্রয়োজনে, সেটা হচ্ছে হেল্প এর পরে বা লেট যুক্ত এর পরে। আর মাস্ট এর পরে ব্যবহারটা তো আমরা জানি, মানে মডেল অক্সিলারি ভার্বের পরে যে ভার্বের অনেক ক্ষেত্রেই বেস ফর্মটা হয় টু ছাড়া, এটা তো আমরা জানি। এটা নিয়ে শুধু শুধু ঝামেলা পাকানো দরকার নাই, কারণ মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের পারফেক্ট ফর্ম হতে পারে, আমি ওইদিকে যাচ্ছি না। মানে বি এর পরে ভার্বের পারফেক্ট ফর্ম হতে পারে, আমি ওইদিকে যাচ্ছি না, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জন্য জাস্ট এই হেল্পের উপর গুরুত্ব দিয়ে, যখন হেল্পের পরে আমরা লক্ষ্য করব যে অবজেক্ট ব্যবহার করছি, এই হেল্প ভার্বটির এটা হচ্ছে একটু বিশেষ, যে এটা যে কোনো রূপই হতে পারে। এরপর আমরা অবজেক্ট ব্যবহার করার পরে যখন ইনফিনিটিভের ব্যাপারটা আসবে, তখন বিয়ার ইনফিনিটিভ হবে, তার মানে হচ্ছে টু এর ব্যবহারটা দরকার নেই। এখন প্রশ্নটা হলো, টু দিলে কি ভুল হবে? না, টু যখন আপনি প্রয়োগ করবেন এতে ভুল কিছু হবে না, দুটি ফর্মে হতে পারে। তাহলে আর দেরি কেন, আপনি প্র্যাকটিস শুরু করে দিন। এই যে প্র্যাকটিস, প্র্যাকটিস শুরু করে দিন, রাইট। যে এই দেখুন, এটা তো আমরা দেখাইছি, আমি শুরুতে দেখাইলাম যে আসলে এরকম হতে পারে। আপনি কিন্তু পত্রিকা যখন পড়তে যাবেন তখন কিন্তু পাবেন, শিক্ষক দুর্বল ছাত্রদের স্কুল শেষে অতিরিক্ত ক্লাসে জটিল গাণিতিক সমস্যার সমাধানে সাহায্য করেছে। তার মানে গাণিতিক সমস্যার সমাধান করতে সাহায্য করেছে। এটিকে আপনি পারবেন না? খুব বেশি জটিল মনে হচ্ছে? লক্ষ্য করুন, আপনার কাছে জটিল মনেও হতে পারে, আমি আপনাকে সাহায্য করছি। যে শিক্ষক দুর্বল ছাত্রদের স্কুল শেষে অতিরিক্ত ক্লাসে, তার মানে স্কুল শেষে অতিরিক্ত ক্লাসে গাণিতিক সমস্যার সমাধানে সাহায্য করেছিলেন। তার মানে প্রধানত সাবজেক্টটা হচ্ছে শিক্ষক, আর ভার্বটা হচ্ছে সাহায্য করেছিলেন। তার মানে আমাদের ইংরেজি লেখার সময় তো এটা বিবেচনা করতে হবে। এখানে নির্দিষ্ট অর্থে যেহেতু শিক্ষক, তার মানে আমরা লিখতে পারি যে দ্য টিচার এরপরে কি, সাহায্য করেছিলেন, আমরা হেল্প, সাহায্য করেছিলেন। কাদেরকে সাহায্যটা করেছিলেন? লেখো করুন, দুর্বল ছাত্রদের। আমরা লিখতে পারি দুর্বল ছাত্রছাত্রী শিক্ষার্থীদের। এখন আমরা কি লিখতে পারি? যারা অপেক্ষাকৃত দুর্বল। তার মানে
যারা কাঁচা, উই। এরপর আমরা কি লিখতে পারি, যারা লার্নার, মানে ছাত্রছাত্রী ওর স্টুডেন্টস, সাহায্য করেছিলেন। সাহায্যটা করেছিলেন কি কি জন্য? সমস্যা সমাধানে। বুঝতে পেরেছেন? সমস্যা সমাধানে। এখন আপনি আমি তো সমস্যা সমাধানে অথবা সমাধান করতে, দেখুন সমাধান এটা কিন্তু অনেকভাবে বলা যায়। সমাধান করতে এটা বলতে পারেন, আপনি সমাজের সমাধান করতে সাহায্য করেছিলেন বা সমাধানে, রাইট? দুইভাবে কিন্তু বলা যায়। ওকে, এখন আপনি কিন্তু এখানে কি লিখবেন, সলভ। যে সলভ, এরপরে কি, গাণিতিক সমস্যা, জটিল গাণিতিক সমস্যা। তা এখন আপনি কি লিখবেন, জটিল গাণিতিক সমস্যা কি? এখন আমরা লিখতে পারি, যদি আমরা সিঙ্গুলার লিখি তাহলে আমরা এইভাবে বলতে পারি যে কমপ্লিকেটেড, একটি জটিল। এরপরে কি, ম্যাথ ম্যাটিক্যাল ম্যাথমেটিক্যাল প্রবলেম, কমপ্লিকেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম, জটিল গাণিতিক সমস্যা, অথবা আমরা বলতে পারি ডিফিকাল্ট ম্যাথমেটিক্যাল প্রবলেম। এখন এই যে যে আমরা লিখলাম যে এই গাণিতিক সমস্যা সমাধানে, সেটা কোথায়? অতিরিক্ত ক্লাসে। ওকে, অতিরিক্ত ক্লাসে। এখন অ্যাট, এরপর আমরা কি লিখতে পারি, যদি সিঙ্গুলার লিখি তাহলে অ্যান এক্সট্রা ক্লাস, এরপরে কি, স্কুল শেষে, আফটার স্কুল। এখন এই অংশটুকু আপনার কাছে জটিল মনে হতে পারে, এটাই আমাদের আলোচনা না, আমাদের আলোচনাটা হচ্ছে এই জায়গাটা। এই যে এইখানে আমি কি টু দিব কি দিব না, যেহেতু আমরা হেল্প ব্যবহার করেছি, এখন আমাদের টু যদি আমরা না দেই, সমস্যা নেই। এটাই আপনারা পেপার পত্রিকা বা যখন ইংরেজি পড়তে যান তখন আপনারা পান। কিন্তু অনেক সময় সবাইকে আমি বলছি না, দেখুন জাস্ট টেক ইট ইজি, অনেকে হয়তো বা ইয়া করে নিতে পারেন, পার্সোনাল নিতে পারেন। আমি বলছি যারা এটা সম্পর্কে অবগত না তাদেরকে বলছি, যে তারা অনেক সময় এই ব্যাপারটা করে থাকেন, যে এই ব্যাপারটা সম্পর্কে একটু অবগত বা অনবগতর ব্যাপার আছে। এ দেখতে পাচ্ছেন, তার মানে আপনি এখানে টু দিতেও পারবেন, নাও দিতে পারবেন। তবে আমরা স্ট্যান্ডার্ড ইংরেজিতে টু এর ব্যবহারটা লক্ষ্য করি না, এই জন্য আমি আপনাদেরকে এখানে প্রাধান্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তার মানে আপনি দুই ভাবে লিখতে পারবেন। বুঝতে পারছেন? আশা করছি বুঝতে পেরেছেন। এরপর দেখুন, আমরা, ওকে, এগুলো আপনাদের কাজ, যেগুলো এখানে করা নাই তার মানে হচ্ছে এগুলো আপনারা করবেন। বাট যেগুলো করা আছে, যেগুলো আমি করে দিয়েছি, এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো দেখবেন, আর যেগুলো করা নেই এগুলো করে আপনি আমাদের যে নিয়মিত ক্লাস সেখানে জমা দিবেন, যেটা আমি বারংবারই আপনাদের বলছি। এই তো। এরপরে আসুন, আমরা ইনফিনিটিভকে কত কত জায়গায় ব্যবহার করতে পারি। তার মানে ইনফিনিটিভ নাউন হিসেবে ব্যবহার করতে পারি, একেবারে সাবজেক্টের মতো, এই যে পড়া, দেখুন আমরা যখন ইনফিনিটিভকে বিশেষ করে নাউন হিসেবে ব্যবহার করি, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে ইনফিনিটিভ এবং জেরান্ড একই রকম অর্থ দেয়। যেমন বই পড়া, আহ, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমরা চালিয়ে বলতে পারি। আবার লাইকের পরে টু এবং ইনফিনিটিভ উভয় ব্যবহার করতে পারি, আমি বলেছিলাম। নির্দিষ্ট করে কিছু আছে, 5 থেকে 6টি আছে, যেটা ইনফিনিটিভ, জেরান্ট এবং ইনফিনিটিভ দুটাই ব্যবহার করা যায়। তার গোল হচ্ছে ডাক্তার হওয়া, অ্যান্ড টু বিকাম এ ডাক্তার, রাইট? এবারে হচ্ছে সাবজেক্ট হিসেবে, এবারে এটা হচ্ছে অ্যাজেক্টিভ হিসেবে, ইনফিনিটিভ অ্যাজেক্টিভ হিসেবে, এটা কিভাবে সম্ভব? ওকে, জটিল মনে হতে পারে। যে আ বুক টু রিড, মানে একটা বুক আছে, পড়ার জন্য একটি বই আছে, তারপরে তার কাউকে দরকার, সাহায্য করার জন্য কাউকে দরকার, এরকম হিসাবে। আমরা সাধারণত লেখালেখির জন্য যেই ইনফিনিটিভের প্রয়োজন, সেইটা ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি। এগুলো আপনি একটু চোখ বুলিয়ে নেবেন, যদি না বোঝেন সেক্ষেত্রে জিজ্ঞাসা করবেন। ইনফিনিটিভ অ্যাজ অ্যাডভার্ব, সেটাই বা কিভাবে হয়? দেখুন, সে মার্কেটে গিয়েছিল টু বাই, এইটাই হচ্ছে ওই এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখলাম, এটাই অ্যাডভার্ব আর কি। দ্যাট মিনস আমরা যেটাকে বলছি যে অ্যাডভার্বিয়াল, মানে পারপোসেস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস হিসেবে যখন আমরা ইনফিনিটিভকে ব্যবহার করি, দ্যাট ইজ কল্ড ইনফিনিটিভ অ্যাজ অ্যাডভার্ব, রাইট? এটাও আমরা দেখেছি। এবারে কন্টিনিউয়াস ইনফিনিটিভ, এটা নিয়ে আরো বিস্তারিত আমরা অন্য একটি ক্লাস তৈরি করব, যে কন্টিনিউয়াস। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্যাসিভ ইনফিনিটিভ, এরপরে পারফেক্ট ইনফিনিটিভ, এই বিস্তারিত, তারপর পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। যদিও এগুলোর ব্যবহার লেখালেখিতে তেমন একটা লক্ষ্য করা যায় না, তবে এগুলোর মধ্যে যেটা অনেক অধিক গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা না করলেই নয়। এগুলো আপনার জানার সুবিধাতে আপনি জানবেন। আপনি যদি না বোঝেন আমাকে জানাবেন, তারপর আমি বলছি শেষের দিকের একটা ক্লাসে এগুলো নিয়ে একটু আলোচনা করব। বাট গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এই ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, যে এই ওয়ার্ডগুলো যখন আমরা ব্যবহার করে থাকি সাধারণত, এই ওয়ার্ড বলতে এই ভার্বগুলোর পরে যে ইনফিনিটিভ ফর্ম হয় আর কি। এখন আমি বলেছি কি, ইনফিনিটিভ ফর্ম এগুলোর পরে স্বভাবতই হতে পারে, যদি আপনি একটু মাথাটা রাখেন যে ইনফিনিটিভ মানে হচ্ছে তের প্রাধান্য,
আর জেনারেল মানে হচ্ছে আয়ের প্রাধান্য। তাহলে কিন্তু এগুলো মুখস্থ না করলেও আপনি অনেকাংশে পারবেন। রাইট, এই হলো ব্যাপার। মোটামুটি আমাদের একটা আলোচনা হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ক্লাসে যেটা করব, প্র্যাকটিসের অংশ হিসেবে এই ব্যাপারগুলোকে দেখার চেষ্টা করব, যেগুলো বাকি আছে, এবং কিছু ব্যতিক্রমও আমরা দেখার চেষ্টা করব। এই তো। এরপরও যদি আপনি আরো ভালোভাবে বুঝতে চান, জানতে চান, যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের নিয়মিত ক্লাসের অংশ হিসেবে যে ক্লাসগুলো আছে সেখানে দয়া করে অবগত করবেন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ। আর নিয়মিত ক্লাসগুলো দেখুন।